রায় সোহরাবকে ছেড়ে চলে যায়, আর সোহরাব নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। পরের দিন খানবাড়ি সাজানো হচ্ছে। বাড়ির মেজ ছেলের বিয়ে বলে কথা। বিয়েতে সবাই ব্যস্ত, যেহেতু বিয়েটা অনেক দ্রুত হচ্ছে তাই কাজ অনেক। আবরার নিজের ঘরে বসে আছে। হঠাৎ নিজের ঘাড়ে কারোর স্পর্শ পেতেই আবরার নিজের চোখের পানি মুছে নেয়। তারপর মাথা তুলে তাকায়। নিজের ছোট ভাই ফারহানকে দেখে আবরার হেসে বলল, কিরে তুই এই সময়? ভাইয়া, তুই সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবি না। তুই বিয়েটা করিস না ভাইয়া। আবরার কোনো কথা বলে না। ফারহান নিজের ভাইকে আবার বলল, ভাইয়া তুই কি সত্যি রায়কে ভালোবাসতি? আজ সত্যি আমার সন্দেহ হয়। তোর যা ভালো লাগে কর, কিন্তু তুই একদিন এর থেকেও বেশি কষ্ট পাবি। অপরদিকে রায় নিজের জিনিস নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তারপর রিকশায় করে বাস স্টপের দিকে রওনা দেয়। দুপুরের গাড়ি ছাড়বে। নিজের চেনাচেনা শহরগুলোতে চোখ বুলে রায়। এই শহরের রাস্তায় আর ফিরে আসা হবে না হয়তো, তবু প্রয়োজনে ভরা এই শহর ছেড়ে যেতে ইচ্ছা করছে না রায়ের। রায় নিজেকে শক্ত করে। তারপর মনে মনে একটাই কথা বলল, তোর এখানে কেউ নেই, তুই একা। তোর না কেউ ছিল আর না কেউ আছে। ব্যস্ত শহরের রাস্তা দিয়ে রায় নিজের গন্তব্যে চলে যায়। রিক্সা থেকে নেমে বেশ সমস্যা হয় রায়ের, কারণ এত জিনিস নিয়ে গাড়ি খোঁজা সম্ভব না। হঠাৎ একটা হাত রায়ের শার্টটা শক্ত করে চেপে ধরে। রায় লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে সোহরাব দাঁড়িয়ে আছে তার পাশে। সোহরাব তার দিকে তাকিয়ে হাসে। রায় অবাক হয় লোকটাকে দেখে। সোহরাব রায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। তারপর কোমল গলায় বলল, আগেই জানতাম আমাদের সমস্যা হবে, তাই আপনার আগে আমি এসে বসে আছি। এবার চলুন, বাস খুঁজতে হবে। রায় সোহরাবের দিকে তাকিয়ে বলে, আপনি কি দিয়ে তৈরি সোহরাব? কাল যে আপনাকে আমি গ্রহণ করিনি তার জন্য আপনার খারাপ লাগছে না? সোহরাব হেসে জবাব দেয়, কালকের কথা কাল গেছে, ওই কথা ধরে রেখে বন্ধুত্ব খারাপ করতে রাজি না। এবার চলুন। সোহরাব রায়কে তার বাসে উঠিয়ে দেয়। রায়কে তার সিটে বসিয়ে দিয়ে সোহরাব বলল, রাস্তায় খাবেন আপনি কি? রাস্তায় কোথাও গাড়ি থামলে খেয়ে নেব। সোহরাব কোমরে হাত দিয়ে বলল, অনেককে জ্ঞান দিতে খুব পারেন, কিন্তু নিজের বেলা লাড্ডু। কখন বাস থামবে সেই বর্ষায় বসে থাকবেন, দেখবেন শেষে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। একটু অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। রায়কে কিছু বলার সুযোগ না দিয়ে সোহরাব চলে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার ফিরে আসে। তারপর বলে, আপনার কি গাড়িতে বমি হয়? একটু হয় আর কি। সোহরাব চলে যায়, আর রায় তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে রায়হান সাইমার কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু সেখানে যেয়ে সে আরো হতাশ হয়, কারণ অনেক কিছুক্ষণ আগেই মারা গেছে। সাইমাকে কিছু বলার পরিস্থিতি নেই। স্বামীর অকাল মৃত্যুতে সে ভেঙে পড়েছে। মানুষ যখন চোখ থাকতে অন্ধ হয়, মুখ থাকতেও বোবা হয়। রায়হান সাইমাকে সান্ত্বনা দিতে পারে না। তখন তার যে অবস্থা হয়, রায়হানের ঠিক তাই হয়েছে। সোহরাব রায়ের জন্য খাবার কিনে নিয়ে আসে। তারপর খাবারগুলো তার হাতে দিয়ে অভিমানী গলায় বলে, সময় মতো খেয়ে নেবেন, আমি কিন্তু অনিয়ম একদম সহ্য করব না বলে দিলাম। সোহরাব রায়ের হাতে 2টা টিস্যু পেপার প্যাকেট, একটা ওষুধের পাতা আর কয়েকটা পলিথিন দিয়ে বলল, রাস্তায় বমি আসলে ওষুধ খাবেন, যদি তবু বমি আসে তাহলে পলিথিনে বমি করবেন, জানালা দিয়ে বাইরে মাথা বের করবেন না, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আর আপনাকে নিয়ে রিস্ক নিতে চাই না আমি। আর হ্যাঁ, একদম চিন্তা করবেন না কিছু নিয়ে। ওখানে যে আবার পড়ালেখা করবেন, টাকা আমি দেবো দরকার হলে, আর নিজের যত্ন নেবেন। সোহরাব রায়ের হাতে একটা টাকার বান্ডেল দিয়ে বলল, দয়া করে ফেরত দিবেন না, এটা আপনার দরকার, অচেনা জায়গায় লাগবে এটা, আমি বন্ধু হিসেবে দিচ্ছি, ভাববেন না একেবারে দিচ্ছি, আপনি যেদিন টাকা হবে ওই দিন আমাকে দিয়ে দিবেন। সোহরাবের কথার মাঝেই কন্ট্রাক্টর সাহেব যার যার সিটে বসতে বলে। সোহরাব রায়ের দিকে তাকে বলল, আমি সবসময় আছি আপনার সাথে, নিজেকে কখনো একা ভাববেন না, ভালো থাকবেন। সোহরাব কুকুরটাকে আদর করে বলে, দেখে রাখিস আমার প্রিয় মানুষকে, তার ক্ষতি হতে দিস না, তোর কাছে আমানত রাখলাম। সোহরাব বাস থেকে নেমে যায়। ড্রাইভার বাস ছেড়ে দেয়। চলন্ত বাসের দিকে সোহরাব দৌড়ে আসে। তারপর জানালার দিকে এসে রায়কে ডাক দেয়। তারপর রায় হাসতে হাসতে বলে, ওখানে যেয়ে কল করবেন, কক্সবাজার পৌঁছাতে মাঝরাত হয়ে যাবে, নিজের ব্যাগ কারোর কাছে দেবেন না, ওখানে অনেক দালাল আছে, আর শুনুন ওখানের পানি অনেক লবণাক্ত, তাই নিজের খেয়াল রাখবেন। আর ওখানে আপনার পরিচিত কেউ নেই, তাই অসময় বের হবেন না, কোনো সমস্যা হলে আমায় জানাবেন। বাস একসময় দ্রুত চলতে শুরু করে। পেছন থেকে সোহরাব চিৎকার করে বলে ওঠে, ওখানে যেয়ে ছেলেদের সাথে বন্ধুত্ব করবেন না, সবাই কিন্তু বন্ধু হয়ে আপনার পাশে থাকবে না রায়। রায় হাসে সোহরাবের কথায়।
লোকটা পাগল। নিজের ডান হাত বের করে বিদায় জানায় রায়, আর সোহরাব তাকিয়ে থাকে চলন্ত বাসের দিকে। একটা সময় চোখের আড়ালে চলে যায় বাসটা। সোহরাব আকাশের দিকে তাকিয়ে হাসে, তারপর বলে, ভালোবাসা বুঝেও বুঝলাম। সন্ধ্যা 6টা বাজে। খানবাড়ি আলোয় ঝকমক করছে। পুরো বাড়ির আত্মীয় স্বজনে ভরে গেছে। রায়ের পুরো পরিবার এসেছে। একটু পরে আবরারের হলুদ। সাদি রায়হানের দিকে তাকিয়ে বারবার হাসে। তার হাসির কারণ রায়হান বুঝতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া শয়তানটাকে কেউ বিশ্বাস করবে না। আবরারকে বসানো হয়েছে। হলুদ পাঞ্জাবিতে তাকে রাজপুত্রের মতো লাগছে। তারপর এক এক করে সবাই আবরারকে হলুদ লাগাতে শুরু করে। ঠিক তখনই বাড়ির বাইরে চিৎকারের আওয়াজ শোনা যায়। আফজাল খানের কাছে একজন দারোয়ান দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একটা মেয়ে ভেজাল করছে, পাগলের মতো বকছে। আবরার স্যারের বন্ধুর কথা বলছে বারবার, আপনি একটু দেখেছেন স্যার। দারোয়ানের কথা শেষ না হতেই এই ভিড়ের ভেতর পাগলের মতো সাইমা ঢুকলো। পাগলের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। একটু দূরেই সাদিকে দেখতে পেয়ে দৌড়ে গেল সাইমা। সাইমা হামলে পড়ল সাদির ওপর। তারপর বলল, তোকে আমি আজ মেরেই ফেলবো। তুই সবার জীবন শেষ করে দিয়েছিস, রায়কে শেষ করেছিস, আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছিস। তোকে আমি বাঁচতে দেব না, মর তুই। সাইমা সাদির গলা চেপে ধরে, কিন্তু সাদির কিছু হওয়ার আগেই সবাই সাইমাকে টেনে সরিয়ে দেয়। সাইমা চিৎকার করতে থাকে। সে যেন কাউকে চিনতে পারছে না। সাইমাকে ধরে রাখাও যেন দায়। সাইমা চিৎকার করে বলে, একটা খুনি ও নরখাদক এই জানোয়ারটা সবাইকে শেষ করে দেবে। আফজাল খান সাদির কাছে যেয়ে বলল, এই সাদি, এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না কাকু, হঠাৎ সাইমা পাগলের মতো কেন হামলা করলো আমাকে? আমি সত্যি বুঝতে পারছি না। এতক্ষণে সবাই নানান কথা বলা শুরু করেছে। ঠিক তখনই কেউ একজন সেখানে উপস্থিত হলো। তাকে দেখে সাদির চোখ কপালে ওঠার উপক্রম হলো। সাদমান দাঁড়িয়ে আছে রক্তাক্ত অবস্থায়। তাকে দেখে মনে হচ্ছে সে আহত। সাদি ভয়ে ঢোক গিলতে লাগলো। সাদির জানা মতো সাদমানের এতক্ষণে মরে যাওয়ার কথা। সাদমান সাদির দিকে তাকিয়ে বলল, কি ভাবছো সাদি? আমি বেঁচে গেছি কিভাবে? আমি অন্য সবার মতো নই। তোমার ওই লোকেরা আমার কিছুই করতে পারেনি। আজ তোমার মুখোশ সবার সামনে টেনে খুলব। সাদমান পুরো পুলিশ টিম নিয়ে এসেছে সাদিকে ধরতে। সাদিকে ঘিরে পুলিশ দাঁড়িয়ে আছে। সাদমান একজন পুলিশকে ডেকে বলল, গতকাল আপনাকে যে ভিডিওগুলো পাঠিয়েছিলাম সেগুলো সবাইকে দেখানোর ব্যবস্থা করুন। পুলিশ অফিসার একটা ল্যাপটপে ওষুধের দোকানের ভিডিও ফুটেজ চালু করলেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রায়ের ভাবি ওষুধ কিনছে। ভিডিওটা শেষ হওয়ার পর সাদমান বলল, হয়তো এটাই ভাবছেন আমি কেন এই ভিডিও আপনাদের দেখালাম। আসলে সাদির সাথে রায়হানের স্ত্রী জড়িত। জেরিনের বাচ্চাটা রায় নয়, বরং আপনাদের বড় ছেলের বউ নষ্ট করেছে। এখন বলতে পারেন কেন নষ্ট করেছে? রায়হানের সাথে গত 2 দিন আগে আমার কথা হয়। তার স্ত্রীর বিয়ের পর থেকে আলাদা হতে চাইতেন। এছাড়াও আজাদ মাহমুদ তার মেয়েকে খুব ভালোবাসতেন, যেটা তার ছেলের বউ সহ্য করতে পারতেন না। তাই স্বামীর কাছে রোজ নানা ধরনের কথা বলতেন। আমার যদি ভুল না হয় তাহলে আজাদ মাহমুদ মেয়ের নামে একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিলেন, যেখানে সবার মত ছিল, কিন্তু রায়হানের স্ত্রী তা মানতে পারেননি, যার জন্য স্বামীর সাথে তার আরও ঝামেলা হতো। অতঃপর একদিন রায়হানের শ্বশুর বাড়ির লোকেরা তাদের বাড়িতে আসেন এবং রায়কে তাদের বাড়ির বউ করতে চান, কিন্তু সেই বিয়েতে রায়ের মত ছিল না। তাই বিয়ে ভেঙে যায়। রায়ের বিয়ে ঠিক হয়ে যায় আবরারের সাথে। তারপর শুরু হয় গোপন ষড়যন্ত্র, কিন্তু রায়কে কোনোভাবেই ফাঁসানো যাচ্ছিল না। অতঃপর ষড়যন্ত্র এসে যোগ হয় সাদি। সে সবাইকে বুদ্ধি দিত। তার পরিকল্পনা অনুযায়ী জেরিনের স্যুপে ওষুধ মিশিয়ে দেয় ওর ভাবি। ভালো করে চিন্তা করে দেখুন, ওই দিন বাসায় মেয়েরা ছাড়া আর কেউ ছিল না, আর সেই সুযোগটা ওর ভাবি নেয়। ফুলিকে পাঠিয়ে দেয় ওষুধ কিনতে। রায় জেরিনের জন্য স্যুপ বানায়। তারপর জেরিন আর কিছু লাগবে কিনা তা জিজ্ঞাসা করতে তার রুমে যায়, আর ওই সুযোগে স্যুপ ওষুধ মেশানো হয়। আর সব দোষ বেচারি রায়ের উপর যে পড়ে। আপনাদের বিশ্বাস না হলে আমার কাছে ওষুধের বিল পেমেন্টের কাগজ আছে, যেটা রায়হান আমাকে দিয়েছে। রায়হান নিজের ঘরে কাগজটা কুড়িয়ে পেয়েছিল। অতঃপর আপনারা রায়কে বাসা থেকে বের করে দিলেন। রায় যেয়ে ওর বান্ধবীদের বাসায় ওঠে। সেখানে সে থাকতে শুরু করে। সাইমার অনেক রায়ের জন্য ঢাল হয়ে দাঁড়ায়, আর এটাই সবার জন্য সমস্যার কারণ হয়ে যায়। তারপর অনেককে সাদি কিডন্যাপ করে। কিডন্যাপ করার পর সাইমাকে কল করে সে দুপুরে রায়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে বলে, কিন্তু সাইমা রাজি হয় না। তাই অনেককে মেরে ফেলার হুমকি দেয়। অতঃপর উপায় না পেয়ে সাইমা তাই করে।
রায়কে অজ্ঞান করার পর সাইমার বাসায় রনি যায়। সাইমা রায়ের জামা বদলে একটা নোংরা জামা পরিয়ে দেয় আগে থেকেই। তারপর প্ল্যান অনুযায়ী রনি আবরারকে কল করে, আর আপনারা সবাই সেখানে যান। তারপর নিরপরাধ মেয়েটাকে আবারও ভুল বোঝেন। বিশ্বাস না হলে আমি অনেকের শেষ বক্তব্যের ভিডিও আপনাদের সামনে অন করছি। ল্যাপটপে অনেকের বক্তব্য চালু করা হয়। সবকিছু শুনে সবাই অবাক হয়ে যায়। সাদমান তারপর বলল, রাই সেই রাতেই সাইমার বাসা থেকে বের হয়ে যায়, আর তারপরের ঘটনা আমি জানি না, তবে খোঁজ নিয়ে জানতে পারি সে এখন একটা কফি শপে কাজ করে। আবরার দৌড়ে সাদির কাছে যায়, ওর কলার ধরে চিৎকার করে বলে, কেন করলি আমার সাথে? তোকে নিজের ভাই মনে করতাম আমি, আর সেই তুই আমার পিঠে ছুরি মারলি। আমার কাছে রায়ের নামে যা ইচ্ছা তাই বলেছিস, ওই ছেলেটাকে নিয়ে অনেক কথা বলেছিস। তুই কেন এত কিছু করলি সাদি? কি কত করেছিলাম তোর আমি? সাদি নিজেও আবরারের কলার চেপে ধরে বলল, কি করিস নি তুই আবরার? ক্লাসে সবসময় তুই প্রথম স্থানে থাকবি, তোর জন্য আমি সবসময় সেকেন্ড হতাম। তোর থেকে আমি কম কি ছিলাম? তবুও সবাই সারাদিন তোর গুণগান করত। আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ইচ্ছে করতো তোকে মেরে দেই, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয় পারতাম না, তাই তোর সাথে বন্ধুত্ব করি। কিন্তু তোকে শেষ করার কোনো উপায় খুঁজে পাইনি। অতঃপর তোর ধ্বংস হয়ে রায় আসলো, আর আমি ওকে ব্যবহার করে তোকে শেষ করতে চাইলাম। কিন্তু একটা সময় আমি নিজেই রায়কে ভালোবেসে ফেলি, আর ততদিনে তোদের বিয়ে অনেক কাছাকাছি চলে আসে। আমি আর সহ্য করতে পারিনি। আমি রায়ের ভাবির চোখে ওর জন্য ঘৃণা দেখেছি, আর সেটাকে কাজে লাগিয়েছি, আর সব প্ল্যান মতো করেছি। রায়কে বাসা থেকে বের করে দেওয়ার আগে ওর ফোনে থাকা তোর নাম্বার ব্লক করে দিতে বলি ওর ভাবিকে, আর আমি তোর ফোন থেকে ওর নাম্বার ব্লক করে দেই, যাতে তোর আর যোগাযোগ করতে না পারিস। আর রায়কে ওই দিন হাসপাতালের বাইরে যেয়ে তোর বিয়ের কথা বলেছি, যেন ও তোর কাছে না আসে। আর আজ যে তোর গায়ে হলুদ, সেটাও রায় জানে। গতকাল ওকে সব বলেছি আমি। তোর প্রতি ওর ভালোবাসা শেষ করতে যা যা করা লাগে তার সব কিছু আমি করেছি। আমি চেয়েছিলাম তোর বিয়ে হলে আমি রায়কে বিয়ে করব। তোকে প্রতিদিন মারতে চেয়েছি আমি। ভালোবাসা হারিয়ে যখন তুই পাগলের মতো ছটফট করবি, তখন আমি সফল হব। কিন্তু তার আগেই রায়হান ভাই সব জেনে যায়, তাই বাধ্য হয়ে কাল রাতে তার বন্ধু সাদমানকে কিডন্যাপ করি, তার মোবাইল থেকে সব ডিলিট করি, আর তাকে মেরে ফেলতে চাই। কিন্তু সে আগে থেকে সব প্রমাণ সহ অন্য অফিসারদের দিয়ে দেয়, আর আমার লোকেদের শেষ করে এখানে চলে আসে। আবরার সাদিকে মারতে থাকে, কিন্তু পুলিশ এসে সাদিকে বাঁচিয়ে নেয় আর তাকে অ্যারেস্ট করে। পুলিশ সাদিকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই রায়হান বলল, শুধু একজনকে কেন নিয়ে যাচ্ছেন? সাথে করে আমার বউ আর শালাকেও নিয়ে যান। রায়হানের স্ত্রী স্বামীর পা জড়িয়ে ধরে, কিন্তু তাতে লাভ হয় না। রায়হানের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, কিন্তু নিজের স্ত্রী আর শালাকে বাঁচাতে একটু চেষ্টা সে করে না। অতঃপর পুলিশ রনি আর তার বোনকেও ধরে নিয়ে যায়। আবরার নিচে বসে পড়ে, দুই হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, আমি কিভাবে ওর সামনে যাব? আমি ওকে বিশ্বাস করতে পারিনি। আমি সাদিকে বিশ্বাস করে ঠকেছি। রায়ের বাবা বুকে হাত দিয়ে চেয়ারে বসে পড়ে, বড় ছেলের দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে আমরা শেষ করে দিয়েছি বাপ। ওর কথা বিশ্বাস করিনি। আমার অবুঝ মেয়েটাকে তিলে তিলে মেরে ফেলেছি। রায়ান, একবার তোর বোনকে কল করবি? আমি বাবা হয়ে একবার ওর কাছে ক্ষমা চাইব। রায়হান বাবার কথা মতো কল দেয় বোনের নাম্বারে, কিন্তু নাম্বারটা বন্ধ বলছে। রায়হান হতাশ কণ্ঠে বলল, নাম্বারটা বন্ধ বাবা। অপরদিকে চট্টগ্রাম মহাসড়কে শত শত লোকের ভিড়। মুখোমুখি দুইটা বাসের সংঘর্ষ হয়েছে একটু আগে। বাসের ভেতর থেকে মানুষ আত্মচিৎকার ভেসে আসছে। বাচ্চাদের কান্নার শব্দে মানুষের শরীরে লোম দাঁড়িয়ে গেছে। বেপরোয়া গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এখন অ্যাম্বুলেন্স আসেনি, তাই কাউকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া যাচ্ছে না। অনেক মানুষকে বের করা হয়েছে। অনেকের হাত পা কাটা গেছে, অনেকের দেহ থেতলে গেছে, অনেকের চেহারা চেনা যাচ্ছে না। উল্টে যাওয়া গাড়ির ভেতরে সব বিধ্বস্ত। বেশিরভাগ মানুষ বেঁচে নেই। একটা দেহ দুইটা সিটের নিচে পড়ে আছে। যারা বাসের মধ্যে থাকা লোকেদের উদ্ধার করছে তাদের দিকে একটা রক্তলাল হাত সাহায্যের জন্য বাড়িয়ে দেয় সিটের নিচ থেকে, কিন্তু সে ডাক দিতে পারে না। আস্তে আস্তে রক্তমাখা হাতটা ঢলে পড়ে। রায়হান নিজের মা বাবাকে বাসায় পাঠিয়ে দেয়। তারপর আবরারকে সাথে নিয়ে সাদমানের দেয়া কফি শপে চলে যায়, কিন্তু সেখানে যে জানতে পারলো রায় কক্সবাজার চলে গেছে। রায়হান বারবার রায়ের সাথে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হয়। ফোনটা বারবার বন্ধ বলছে।
অবশেষে ক্লান্ত হয়ে রাত 12টার দিকে বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখে আজাদ মাহমুদ আর তনিমা বেগম বসে আছেন, পাশে ছোট ভাই ফয়সাল দাঁড়িয়ে আছে। রায়হান তাদের দিকে তাকিয়ে বলল, এত রাত হয়ে গেছে আর তোমরা বসে আছো? কেউ কোনো কথার জবাব দিল না। আজাদ মাহমুদ রায়হানের দিকে একটা কাগজ এগিয়ে দিল। রায়হান কাগজটা হাতে নিয়েই দেখল একটা চিঠি। রায়হান পড়তে শুরু করে চিঠিটা। প্রিয় বাবা, কেমন আছো তুমি? আমি জানি তুমি খুব ভালো আছো, কিন্তু তোমার মুখ থেকে কথাটা আর শুনতে পারলাম না। আমার তোমাদের কারোর উপর অভিযোগ নেই, কারণ অভিযোগ প্রিয় মানুষের প্রতি করা যায়, কিন্তু আমি তো তোমাদের প্রিয় নই, তাই অভিযোগ করতে চাই না। তোমাকে আজ একটা প্রশ্ন করতে চাই বাবা, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছ, নাকি সব লোক দেখানো ছিল? আচ্ছা বাবা, আমার চোখের পানি কি এতটাই মূল্যহীন ছিল যে আমার কষ্ট তোমরা অনুভব করতে পারোনি? আমাকে যেদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে, ওই দিন আমি বুঝেছিলাম টাকার মূল্য। বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি অথবা স্বামীর বাড়ি, কোনো বাড়ি মেয়েদের নিজের বাড়ি হয় না। চাইলেই তাদের ছুঁড়ে ফেলা যায়। মিথ্যা অপবাদ নিয়ে খোলা আকাশের নিচে বের করে দিলে। তুমি জানো তারপর কি হয়েছে আমার সাথে? তুমি জানো না বাবা? চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। সেখানে যখন জানলো আমি তোমাদের সাথে থাকি না, তখন আমাকে খারাপ কাজের অফার দেওয়া হয়। আমাকে মুহূর্তে ওরা রাস্তায় এনে দাঁড় করায়। সাইমার বাসায় যেতেই রাত বের হয়ে যায়। ওই রাতে আমি 2জন লোক দ্বারা নির্যাতনের শিকার হই। তারা রাতের আধারে আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি সেদিন অনেক কেঁদেছিলাম, কিন্তু আমার হয়ে কেউ আসেনি। অন্ধকার রাতে যখন তারা আমাকে ধর্ষণের চেষ্টায় ব্যস্ত, ঠিক তখন আমি খুব করে চাইছিলাম তোমাদেরকে, কিন্তু কাউকে পাইনি। অবশেষে একটা বোবা প্রাণীর জন্য বেঁচে গেলাম। সে রাতে কোনো রকম বেঁচে যাই ধর্ষণের হাত থেকে, কিন্তু সেদিনের পর আমি একেবারে শেষ হয়ে গেছি বাবা। কিন্তু আমি এতটা অসহায় যে নিজের মানুষদের বলতে পারিনি, পুলিশের কাছে বিচার চাইতে পারিনি। যাই হোক, শুনলাম আবরার বিয়ে করেছে, সেই সুখে তাই আমি অনেক খুশি। তবুও চোখের আজ পানি আসছে, তার জন্য আমার শুভকামনা। এই শহর আমার আর আপন কেউ নেই বাবা। আমি চলে যাচ্ছি তোমাদের রেখে। চলে যাবে এটা ভাবতেই তোমার কথা বড্ড মনে পড়ছে। হয়তো তোমায় অনেক বেশি ভালোবাসতাম। নিজেকে আর প্রমাণ করতে চাই না, শুধু বলবো নিজের খেয়াল রেখো। ওই দিন হাসপাতালের খারাপ ব্যবহারের জন্য দুঃখিত। আমি হাঁপিয়ে উঠেছিলাম আর অপমান নিতে পারছিলাম না। আমাকে মাফ করে দিও। আর কখনো যদি বুঝতে পারো আমি নির্দোষ ছিলাম, তাহলে ভুল করে আমাকে খুঁজতে এসো না, কারণ আমি প্রিয়জনদের জন্য মরে গেছি। আর এই চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে, তখন আমি তোমার থেকে অনেক দূরে, তাই আমাকে খুঁজতে এসো না। নিজের শরীরের যত্ন নিও, ওষুধ নিতে ভুল করো না। রোদে বেশি বের হবে না, তোমার শরীর খারাপ করবে। আর আপুকে বলে দিও আমি সত্যি কিছু করিনি। আম্মু রান্নাঘরে গেলে একদম হুঁশ থাকে না, তাই প্রায় সময় হাত পুড়িয়ে ফেলে, তাই সাবধানে কাজ করতে বলবে। রাফির একটু খেয়াল রেখো, কারণ এরপর আমি আসতে পারবো না। আর ওই দিন ওকে টাকার জন্য রক্ত দেইনি, ওকে নিজের সন্তানের মতো ভালোবাসি, তাই ছুটে গিয়েছিলাম। ওর খেয়াল রেখো। আর বড় ভাইকে বলো সিগারেট কম খেতে। নিজেদের খেয়াল রেখো। আর এরপর কেউ যদি তোমার জিজ্ঞাসা করে তোমার কয় সন্তান, তাহলে উত্তরে বলে দেবে 4 সন্তান তোমার, তার মধ্যে একজন মারা গেছে। ভয় পেও না, তুমি কখনো সম্পত্তির ভাগ বসাতে যাব না। শুধু তোমরা ভালো থেকো। ইতি, রায়। রায়হান চিঠিটা পড়ে শেষ করতেই রায়ের বাবা বললেন। বাসায় আসতেই ফুলি দরজা খুলে দেয়। তারপর বলল, আমাদের জন্য নাকি একটা পার্সেল এসেছে। তার ছোট ভাই ফ্রেশ হয়ে পার্সেলটা বের করে। প্যাকেটের ভেতর একটা 50,000 টাকার চেক পায়, যেটা তুই ওকে দিয়েছিলি। গত বছর জন্মদিনে দেওয়া চেইনটাও আর তার দেওয়া মোবাইলটাও ফেরত দিয়েছে, তার সাথে এই চিরকুট। মেয়েটা বড্ড অভিমান করে চলে গেল রে বাপ। বাবা হয়েও মেয়েকে বুঝলাম না। মেয়েটাকে অনিশ্চিত জীবনের দিকে ছেড়ে দিলাম। আজাদ মাহমুদ চোখের পানি আড়াল করতে ঘরে চলে যায়। রায়হান শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সকাল ঘড়িতে 10টা। রায়হান নাস্তা করছে। একটু পরেই আবরারকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। ঠিক তখনই রায়হানের ফোন বেজে ওঠে। রায়হান ফোনের দিকে তাকিয়ে দেখে সাদমান কল করেছে। রায়হান ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সাদমান বলল, রায়হান, তোর বাসার অবস্থা কি এখন? আমি ভাবতেই পারছি না তুই এত তাড়াতাড়ি কল রিসিভ করবি। আমার বাসার অবস্থা আবার কি হবে? আমি আর আবরার একটু পর বের হব কক্সবাজারের উদ্দেশ্যে। রায়কে ঠিক বুঝিয়ে নিয়ে আসবো। দরকার হলে পা ধরে মাপ চাইব।
যা করতে হবে তাই করব, তবুও নিয়ে আসবো। বেঁচে থাকলে তো নিয়ে আসবি রায়হান। মানে কি বলছিস তুই? বেঁচে থাকলে নিয়ে আসবো মানে? তো একবার টিভি অন কর আর সোশ্যাল মিডিয়া চেক কর, যা বোঝার তুই বুঝে যাবি। রায় হয়তো আর বেঁচে নেই। কাল রাতে চট্টগ্রামে 2টা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে প্রায় সবাই মারা গেছে। যাত্রীদের ফোন আর সাথে থাকা ডকুমেন্ট খবরে দেখানো হচ্ছে। আমি মাত্র রায়ের ছবি দেখেছি খবরে। তার সন্ধান চাইছে, তুই তাড়াতাড়ি চেক কর। রায়হান দৌড়ে টিভির কাছে যায়। আজাদ মাহমুদ ছেলের এমন আচরণের কারণ খুঁজে পায় না। রায়হান খবরের চ্যানেলে যেতেই ধপ করে বসে পড়ে। টিভিতে রায়ের রক্তাক্ত মুখের ছবি ভেসে উঠছে। রায়ের গলায় একটা কাঁচ ঢুকে আছে, সেখানে তাজা রক্তে লাল হয়ে আছে, পুরো শরীর রক্তে লাল। চেহারার অবস্থা ভালো না। তার নাম পরিচয় কেউ জানে না, তাই স্বজনদের যোগাযোগ করতে বলছে। রায়ের বুকের সাথে একটা কুকুর শক্ত করে জড়িয়ে আছে, যেন এক অন্যর অবলম্বন তারা। রায়ের মা মেয়ের এমন দশা দেখে একটা চিৎকার করে, তারপর ধপ করে নিচে পড়ে যান। রায়ের বাবা নিজের বুক চেপে ধরেন। ফয়সাল বাবাকে ধরে বলল, বাবা তুমি শান্ত হও, কিচ্ছু হবে না, আমি ওষুধ নিয়ে আসছি। ফয়সাল ছুটে যায় বাবার বুকে ব্যথার ওষুধ নিয়ে আসতে, আর ফুলি তনিমা বেগমের জ্ঞান ফেরাতে চেষ্টা করে। রায়হান রান্নাঘর থেকে পানি নিয়ে আসে, তারপর বাবাকে ওষুধ খাইয়ে দেয়, তারপর মায়ের জ্ঞান ফেরাতে চেষ্টা করে। বিকেল ঘড়িতে 4টা। চট্টগ্রামের সদর হাসপাতালে মর্গের সামনে রায়ের পরিবার দাঁড়িয়ে আছে। মর্গের ভেতর স্বজনদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। মৃত লাশগুলো শনাক্ত করার পর স্বজনরা চিৎকার করছে। আবরার ফ্লোরে বসে আছে, মুখে কোনো কথা নেই তার। মানুষটা যেন পাথর হয়ে গেছে। কিছুক্ষণ পর মর্গের ভিতর থেকে একজন হাসপাতাল কর্মী এসে বলল, আপনাদের বর্ণনা অনুযায়ী ভেতরে একটা লাশ আসে, আপনারা চাইলে লাশটা দেখতে পারেন। এক এক করে সবাই ভেতরে প্রবেশ করল। মর্গের ভেতর আবছা আলো, তার মধ্যে রক্তের গন্ধ। হাসপাতালের লোকটা বলল, 29 নম্বর লাশটা দেখুন, বর্ণনা অনুযায়ী ওই লাশটা হতে পারে। রায়ের বাবা দেখল একটু দূরেই 29 নম্বর লাশটা একটা বেডে রাখা। লাশের ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলের একটা কার্ডের উপর নাম্বার লেখা। লাশের মুখটা সাদা কাপড়ে ঢাকা, তবে পা দুইটা বের হয়ে আছে। পায়ের তলায় রক্ত জমাট হয়ে কালো বর্ণ ধারণ করেছে। রায়ের বাবা টলমলো চোখে লাশটার দিকে এগিয়ে যায়। নিজের সন্তানের মৃত্যুদেহ দেখার কষ্ট এই দুনিয়ায় হয়তো আর কিছু হয় না। এই পৃথিবীতে যে বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে, একমাত্র সেই বাবাই জানে ওই লাশের কত ওজন। রায়ের বাবা লাশের মুখটা খুলল না, চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগলো। মেয়ের লাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলেন আজাদ মাহমুদ। তারপর লাশের মাথায় হাত বুলিয়ে বলল, তোর মুখটা আজ সত্যি দেখতে ইচ্ছে করছে না রে মা। বাবার উপর অভিমান করে চলে গেলি। মা একবার উঠবি তুই? কথা দিচ্ছি, তোকে আর কখনো একা ছাড়বো না। ওঠ না মা, একবার উঠ। রায়ের বাবা চিৎকার করে কাঁদতে শুরু করলেন। লাশটা বুকের ভেতর জড়িয়ে ধরে বললেন, রায়হান আমার মা কথা বলে না, আর উঠতে বল না বাবা। আমার কলিজার পাখিটা আর কথা বলে না রে। আল্লাহ তুমি ওকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাইতা, কিন্তু আমার নিরপরাধ মেয়েটাকে কেন নিয়ে গেলে? রায়হান আমার রায়ের গায়ে আমি কখনো হাত তুলি নাই। আমার রায় কত কষ্ট করছে। আল্লাহ মেয়েটারে নিয়ে পুতুলের মতো খেললাম, আমার মেয়েটারে শেষ করে দিলাম। আল্লাহ আমার মা কাউকে বলতে পারে না এরে কিছু, আমাকে বলতে পারে না আব্বা, আমার কষ্ট হয়। রায়হান আমার মেয়েকে উঠতে বল, ওর কথা বলে না কেন? আমার মা আর বায়না করে না, আমার মা আর আমার খেয়াল রাখে না, আমাকে রেখে চলে গেছে, আর আসবে না কোনোদিন। আমি আমার বুকের ভেতরটা কাকে দেখাবো? আবরার ঠাস করে ফ্লোরে পড়ে যায়। আবরারের ছোট ভাই ফারহান ভাইয়ের কাছে দৌড়ে যায়। আবরার নিজের হুঁশে নেই। আবরারের মা ছেলেকে ধরে ডাকতে থাকে, কিন্তু আবরার ওঠে না। আবরারের শরীরে খিঁচুনি শুরু হয়, মুখ থেকে সাদা ফেনা বেরিয়ে আসে, হাত পা অবশদে থাকে, চোখ উল্টে যায়। আবরারের মা ছেলের এমন বেহাল দশা দেখে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে মর্গের ভিতর চিৎকার শুরু হয়ে যায়। আবরারকে ধরে বাইরে নিয়ে যাওয়া হয়, তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আজাদ মাহমুদ লাশটাকে নিজের বুকের মধ্যে ধরে বিড়বিড় করতে লাগে। রায়হান বাবার পাশে দাঁড়ায়, তারপর লাশের মুখ থেকে কাপড়টা সরাতেই সবাই চমকে গেল। এটা রায় নয়,
রায়হান বাবার দিকে তাকিয়ে বলল, এটা তো আমাদের রায় নয়। আজাদ মাহমুদ নিজের হুঁশে নেই, মেয়ের শোকে পাথর হয়ে গেছেন। তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, তাহলে আমার মেয়ে কোথায়? ওরা কি রায়ের লাশটা নিয়ে আসেনি? আমি কি দেখতে পাবো না ওকে? রায়হান বুঝলো বাবার সাথে কথা বলে লাভ নেই। রায়হান মর্গের কর্মচারীকে ডাকতে লাগলো। কর্মচারী আসতেই রায়হান বলল, আপনি না জেনে কেন অন্য একটা লাশ আমাদেরকে দেখালেন? দুর্ঘটনায় প্রায় সবাই মারা গেছে, আর আপনাদের বর্ণনা অনুযায়ী এমন একটাই লাশ ছিল। এখন আমার সাথে চলুন, যারা বেঁচে আছে তাদের মধ্যে দেখুন। আইসিইউর ভিতরে রায় ভর্তি। ডাক্তার তাকে দেখছে। রায়ের জ্ঞান নেই, অক্সিজেন চলছে তার, পুরো মাথা ব্যান্ডেজ করা হয়েছে। রায়ের অবস্থা সম্পর্কে এখনও কেউ কিছু জানে না। কিছুক্ষণ আগেই রায়কে রায়হান খুঁজে পেয়েছে। ভিতরে একের পর এক ডাক্তার যাচ্ছে। রায়ের পরিবারের সবাই ভেঙে পড়েছে। আবরারকে ডাক্তার দেখছে। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা মস্তিষ্ক নিতে পারেনি, তাই খিঁচুনি হয়েছে। আবরারের জ্ঞান নেই। ডাক্তার তাকে স্যালাইন দিয়েছে শুয়ে দিয়ে। অন্যদিকে একজন ডাক্তার আইসিইউ থেকে বের হতেই আজাদ মাহমুদ তার কাছে যায়। তারপর ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমার মেয়েটা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ও আবার আগের মতো ঠিক হয়ে যাবে? ডাক্তার হতাশ কণ্ঠে বলল, দেখুন, আপনাকে আমি মিথ্যা বলবো না, রোগীর অবস্থা ভালো না। রোগীর মেরুদণ্ডের 3টা থোরাসিস কশেরুকা এবং 2টা লম্বার কশেরুকা খুব খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। রোগীর কণ্ঠনালীর অবস্থা ভালো না। গলায় কাচের টুকরো ঢুকে বেশ আঘাত পেয়েছে। ভোকাল কর্ডে আঘাত পেয়েছে। এছাড়াও রিপোর্ট অনুযায়ী রোগীর মস্তিষ্কে রক্ত জমাট হয়েছে। রোগীর চেহারায় ক্ষতের সৃষ্টি হয়েছে। বাম গালে 6টা সেলাই পড়েছে। তার মধ্যে রোগী তেমন রেসপন্স করছে না। সব মিলিয়ে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, আর বেঁচে গেলেও তিনি হয়তো আর কখনো দাঁড়াতে পারবেন না। আর কণ্ঠনালীতে আঘাত পাওয়ার কথাও বলতে পারবেন না সে। আর কখনো যদি জোর করে কথা বলতে যায় তাহলে হয়তো সেটা ওনার জন্য ভালো হবে না। যদিও এখন ওনার বেঁচে থাকাই বড় কথা। আপনারা আল্লাহকে ডাকুন, কারণ এই মহা বিপদে উনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবেন না। অপরদিকে চট্টগ্রাম হাসপাতালে রায়কে খুঁজে চলেছে সোহরাব। যাকে পাচ্ছে তাকে রায়ের ছবি দেখাচ্ছে। সোহরাব একজন নার্সকে দেখেই দৌড়ে গেল। সোহরাবের চোখ থেকে পানি পড়ছে। সে নার্সকে রায়ের একটা ছবি দেখিয়ে বলল, এই মেয়েটাকে কি হাসপাতালে ভর্তি করানো হয়েছে? একটু সাহায্য করুন প্লিজ। বাস দুর্ঘটনার সকল মানুষকে নাকি এখানে নিয়ে এসেছে। আমি এখানে কিছু চিনি না। 2 ঘন্টা ধরে হাসপাতালের এই মাথা থেকে ওই মাথা আমি দৌড়াচ্ছি, কিন্তু কেউ সাহায্য করছে না। আমাকে একটু দয়া করে সাহায্য করুন বোন। নার্স ভ্রু কোঁচকাল। আপনি রোগীর কি হন? আমি ওর খুব কাছের মানুষ হই। শুধু কাছের মানুষ হলে তো হবে না, রোগীর আত্মীয় স্বজন হতে হবে, নইলে ওনার কাছে যেতে দেওয়া হবে না। সোহরাব শত মানুষের মধ্যে মেয়ে নার্সের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সোহরাব বলল, আমাকে একবার ওর কাছে নিয়ে চলুন। ও যদি মরেও যায় তবু আমি ওকে একবার দেখব। আমি কোনো সমস্যা করব না। আমাকে একটু দয়া করুন বোন। নার্সের মনে দয়া হলো। নার্স সোহরাবকে টেনে তুলল। তারপর নার্স বলল, আপনি যার ছবি দেখাচ্ছেন তার অবস্থা ভালো না। আমি তার কাছেই যাচ্ছি। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, তবে রোগীর সমস্যা হবে এমন কিছু করা যাবে না। সোহরাব উঠে দাঁড়ায়। তারপর নার্সকে অনুসরণ করে যেতে থাকে। অতঃপর তার প্রিয় মানুষকে পেয়ে যায় সোহরাব। 3 দিন পার হয়ে গেছে। রায়ের অবস্থা দিনকে দিন খারাপ হতেই লাগলো। সোহরাবের ব্যাপারে এখন সবাই জানে। হাসপাতালের এক কোনায় রাত দিন পার করে সে। রায়কে সবাই একবারের জন্য সামনাসামনি দেখতে চেয়েছে, কিন্তু ডাক্তার দেখা করতে দেয়নি। আবরা নিজেও বেশ অসুস্থ। সোহরাব ছোট কাচের জানলা দিয়ে তাকিয়ে থাকে রায়ের দিকে ঘন্টার পর ঘন্টা। রাত পার হয়ে দিন হয়ে যায়, কিন্তু রায়কে দেখা তার শেষ হয় না। সোহরাবের মা বাবা এসে ছেলেকে নিয়ে যেতে চায়, কিন্তু সোহরাব তাদের কথায় কোনো জবাব দেয়নি। শুধু তাকিয়ে থেকেছে জ্ঞানহীন রায়ের দিকে। তারও একসময় ছেলের প্রতি বিরক্ত হয়ে চলে যায়। রাত ঘড়িতে 12টা। আইসিইউ এর দরজার কাছে সোহরাব শুয়ে আছে। একটু আগে ক্লান্ত চোখে ঘুম ভর করেছে তার। হঠাৎ চিৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। অজানা ভয়ে লাফিয়ে উঠল সে। আইসিইউ এর দরজা খোলা। কাছে ঘেরা জানালার পাশে যে দাঁড়ায় সোহরাব, দেখতে পায় ভেতরের রায়ের পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। রায়ের সাথে কথা বলছে তারা। সোহরাব বুঝে যায় রায়ের জ্ঞান এসেছে। সোহরাবের ইচ্ছে করে রায়ের কাছে দৌড়ে যেতে, কিন্তু চাইলেই তো যাওয়া যায় না। রোগীর কাছের লোক ছাড়া ভেতরে যাওয়া নিষেধ। রায়ের মনোবল বাড়তেই স্বজনদের ভেতরে যেতে দিয়েছে ডাক্তার, কিন্তু রায় তাদের ভালোবাসা পূর্ণ ডাকে সাড়া দিল না। দূর থেকে রায়ের একটু একটু খুলে রাখা চোখ দুটো দেখতে পায় সোহরাব।
রায়ের দুর্বল চোখ জোড়া হঠাৎ করে ওপাশের মানুষটাকে দেখে ফেলে। রায় নিজেও তাকিয়ে থাকে সেই দিকে। এত চেনা মানুষের ভিড়ে ওই অচেনা মানুষটাই দেখতে থাকে সে। সোহরাব কাচের জানালায় হাত রেখে কেঁদে দেয়, আর রায়ের চোখের কোণে জল জমা হয়। ডাক্তার রায়ের দৃষ্টি অনুসরণ করেন। ডাক্তার তাকিয়ে থাকে ওদের দুজনের দিকে। তারপর একটা মুচকি হাসিতে ডাক্তার নার্সকে বলেন, বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে আসতে বলো, রোগীর তাকে দরকার। নার্স ডাক্তারের কথা মতো সোহরাবকে ভেতরে যেতে বলে। সোহরাব দৌড়ে ভেতরে যায়। ডাক্তার রায়ের পাশ থেকে সরে যায়। সোহরাব রায়ের পাশে থাকা ছোট্ট জায়গায় বসে পড়ে। দুইটা মানুষের চোখে পানি, তাদের চোখে যেন হাজারো কথা বলছে। সোহরাব মাথা নিচু করে রইল। একটু পরপর শরীরটা কেঁপে উঠছে তার। সোহরাব যখন দেখল রায়ের চোখ থেকেও পানি পড়ছে, তখন সে সেই পানি নিজের হাত দিয়ে মুছে দিল। তারপর নিজের চোখের পানি মুছে বলল, আমি আপনার নাম্বারে কতবার কল করেছি জানেন? আর আপনি এখানে শুয়ে আছেন, আমাকে বাঁচতে বলেছেন, আর এখন আপনি নিজে চলে যেতে চাইছেন। আপনি কি ভেবেছেন আপনার জন্য আমি কেঁদেছি? আমি কিন্তু আপনার জন্য একদম কাঁদিনি, আর কখনো কাঁদবো না। আর আমি কিন্তু আপনাকে দেখতে এখানে আসিনি। আমার শরীরটা ভালো নেই, তাই ডাক্তার দেখাতে এসেছি। আমি কিন্তু আপনার জন্য আসিনি। রায়ের অসহায় চোখ দুটোতে আনন্দ এসে ভর করল, যেন সে বুঝে গেছে সোহরাবের মিথ্যা। সোহরাবের অগোছালো মিথ্যাগুলো যেন আনন্দ দিল রায়কে। সোহরাব তাকিয়ে রইল সেই চোখের দিকে। সোহরাব ওই চোখের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, আমায় বিয়ে করবেন রায়? আমি অধিকার নিয়ে আপনার সাথে থাকতে চাই। আমি সবার মতো ভালোবাসি বলবো না। শুনেছি ভালোবাসি বললে ভালোবাসা বেশি দিন থাকে না। ডাক্তার বলেছে আপনি নাকি আর কখনো কথা বলতে পারবেন না। ডাক্তার বলেছে আপনি নাকি আর কখনো দাঁড়াতে পারবেন না। কিন্তু আমি চাই আপনি আবার কথা বলুন। আমি চাই আপনি আবার খোলা আকাশের নিচে হেঁটে চলুন। আমি আপনার সেই কণ্ঠ হতে চাই, যে কণ্ঠ দিয়ে আপনি আবার কথা বলবেন। আমি আপনার সেই নির্ভরযোগ্য মানুষ হতে চাই, যার পায়ে ভর করে আপনি আবার হাঁটবেন। আমি 1000 বছর কোনো অসুস্থ সবল মানুষের সাথে থাকতে চাই না। আমি আমার চোখে দেখা এই অদ্ভুত সুন্দর মানুষটার সাথে কয়েক মুহূর্ত থাকতে চাই, যার কাছে আসতে পারমিশন লাগবে না। বিয়ে করবেন আমাকে? রায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। রায় নিজের মাথা একটু নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। আবরার একটু দূরেই দাঁড়িয়ে সবটা দেখছিল। উপস্থিত সকলে এক অদ্ভুত সুন্দর ভালোবাসা উপভোগ করছে। ডাক্তারের চোখেও পানি। তার এত বছরের জীবনে এমন ভালোবাসা আজ হয়তো প্রথম দেখলেন। সোহরাব আবারও রায়ের চোখের পানি মুছে দেয়। তারপর রায়ের হাত জড়িয়ে ধরে নিজেই কাঁদতে কাঁদতে বলে, আজ থেকে আপনার কান্না করা নিষেধ। যদি আপনি আবার কেঁদেছেন তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সকাল ঘড়িতে 9টা। হাসপাতালের ভিতরে এক দম্পতি বিয়ের আয়োজন করা হয়েছে। কনের নাম রায় আর বরের নাম সোহরাব। সোহরাব একটু দূরেই থাকা বাজার থেকে রায়ের জন্য বিয়ের জিনিস নিয়ে এসেছে। সোহরাব আইসিইউর ভেতর ঢুকে একটা ব্যাগ নিয়ে রায় শুয়ে আছে। সোহরাব একটা ব্যাগ থেকে লাল টুকটুকে শাড়ি বের করে, আর একটা ব্যাগ থেকে আলতা, কাজল আর রজনীগন্ধার মালা বের করে বলল, জীবনে প্রথম আর শেষবারের মতো বিয়ে করছি, আর বউকে লাল শাড়ি দেব না তা হয় নাকি? আমার বউ পায়ে আলতা দেবে, চোখে কাজল দেবে, আমি মুগ্ধ নয়নে নিজের বউকে দেখব। সোহরাব রায়ের পায়ে আলতা লাগিয়ে দিতে দিতে বলল, সবাই বলে আলতা নাকি ফর্সা পা ছাড়া মানে না। আজ তাদের আমায় বলতে ইচ্ছে করছে একটা কথা, যে আলতা আমার বউয়ের কোমল পা ছুঁতে পারেনি, সে পূর্ণ হয়েও শূন্য। সোহরাব রায়ের দুই চোখের পাশে হালকা কাজলের দাগ টেনে দেয়। তারপর লাল শাড়িটাই রায়ের মাথায় ধরে বলল, আমার লাল টুকটুকে বউ, আমার জীবন যুদ্ধের সঙ্গী, আমার শেষ প্রেম। জানেন আপনার গালে একটা কাটা দাগ হয়েছে? ওই দিন নার্স বলল আপনার মুখে নাকি আর কোনো সৌন্দর্য নেই, কিন্তু আমার চোখে আজ আপনাকে দুনিয়ার সব থেকে সুন্দর নারী মনে হচ্ছে। মনে হচ্ছে এই দাগের জন্যই আপনার সৌন্দর্য এতদিন প্রকাশ পায়নি। নার্সরা দূর থেকে দেখতে থাকে তাদের। আহা, কত সুন্দর ভালোবাসা। রায় এবার কাঁদে না, শুধু তাকিয়ে থাকে সোহরাবের দিকে, কিন্তু তার চোখে প্রকাশ পায় হাজারো না বলা কথা। একটু পরে কাজী আসে। বিয়ে পড়াতে শুরু করে কাজী। শরীয়ত মতো সব ব্যবস্থা করা হয়। কাজী সাক্ষীদের হাজির হতে বলে। হাসপাতালে ডাক্তার নিজে উকিল বাবা হলো। হাসপাতালের অন্যান্য ডাক্তাররা সাক্ষী হিসেবে উপস্থিত হলো। অবশেষে সোহরাবকে কবুল বলতে বলল। সোহরাব 3 বার কবুল বলে দেয়। অতঃপর রায়ের পালা আসে। কাজী রায়ের কাছে যেয়ে বলল, মা, যদি রাজি থাকো তাহলে ইশারায় 3 বার কবুল বলে দাও।
তুমি কবুল বলে বিয়ে সম্পন্ন হবে। যেহেতু তুমি কথা বলতে পারবে না, তাই ঠোঁট নাড়ালেই হবে। ব্রাইড ঠোঁট নাড়িয়ে ইশারায় কবুল বলে দিল। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। বাইরে আবরার বসে আছে। রায়হান তার ঘাড়ে হাত রেখে বলল, রায়ের সাথে সোহরাব নামে ছেলেটার বিয়ে হয়ে গেছে। তুমি তবুও নিশ্চুপ হয়ে আছো আবরার। আবরার দীর্ঘশ্বাস নেয়। তার ভিতর থেকে অনুশোচনা যেন বেরিয়ে আসে। মাথা নিচু করে আবরার বলল, রায় যার সাথে সুখে থাকবে তার সাথেই তার বিয়ে হয়েছে। আমি না হয় ব্যর্থতার গ্লানি নিয়েই যে বাকি জীবন পার করলাম। রায়হান চলে যায় সেখান থেকে, আর আবরার সেখানে বসে থাকে পাথরের মতো। রায়ের আইসিইউ থেকে সবাই বের হয়ে আস্তে আস্তে। সোহরাব রায়ের পাশে বসে আছে। সোহরাব রায়ের মাথায় হাত বুলায়, তারপর হাসতে হাসতে বলল, আপনি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যান না। আপনাকে নিয়ে কাশফুল দেখতে যাব, দুজনে মিলে হাওয়াই মিঠাই খাবো, তারপর ফেসবুকে ছবি দেব। এটা আমার অনেক দিনের শখ, বউ নিয়ে কাশফুল দেখার। আজ থেকে আপনার কিন্তু অনেক দায়িত্ব। আমার বাড়িতে কিন্তু আরাম করা যাবে না। আমার কিন্তু প্রায় প্রতিদিন বিরিয়ানি লাগে। আমি ঠিক করেছি এখন থেকে আর বাইরে বিরিয়ানি খাবো না। বিয়ে করেই বিবাহিত হয়ে গেছি, তাহলে বাইরে কেন টাকা নষ্ট করব? আর শুনুন, আমাকে রোজ একটু পরপর চা বানিয়ে দিতে হবে। আমি আবার একটু বেশি চা খাই। তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, কারণ আপনি ছাড়া আমার খেয়াল আর কি রাখবে? নইলে তো আরও একটা বিয়ে করতে হবে, আর আপনাদের 200 দিনের ঝগড়া আমি কিন্তু সহ্য করব না। তাই যদি না চান ঘরে সতীন আসুক, তাহলে সুস্থ হয়ে তাড়াতাড়ি চলুন। রায়ের সাথে কথা বলার মাঝে সোহরাবের ফোনটা বেজে ওঠে। তাকে দেখে তার বাবা কল করেছে। সোহরাব রায়ের দিকে তাকিয়ে বলল, বাবা কল করেছে? আপনাকে বিয়ে করার কথা শোনার পর তারা যে কি খুশি। বারবার সবাই কল আর মেসেজ করছে, আর আমি লজ্জায় রিপ্লাই করতে পারছি না। আপনি একটু অপেক্ষা করুন, আমি বাইরে যাবো আর আসবো। সোহরাব বাইরে চলে যায়। একটু আড়ালে চেয়ে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সোহরাবের বাবা কর্কশ কণ্ঠে বলে ওঠে, কী সব শুনছি সোহরাব? তুমি নাকি ওই মেয়েটাকে বিয়ে করেছো? মেয়েটা কখনো হাঁটতে পারবে না, কখনো কথা বলতে পারবে না, চেহারা নষ্ট হয়ে গেছে। আর তার থেকে বড় কথা, মেয়েটার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। নিজের জীবনটা নিয়ে কেন খেলা করছো? শুধু কি বিয়ে করেছো? নিজের 5 লাখ টাকার বাইক 1 লাখ টাকায় বিক্রি করেছো মেয়ের জন্য। গতকাল তোমার চাকরিতে জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু তুমি সেখানে যাওনি। কেন এমন করছো? বাবা, জীবন তো একটাই। এক জীবনে মানুষের চা পাওয়ার শেষ থাকে না। একজন সুস্থ মানুষের সাথে 1000 বছর থাকার চেয়েও রায়ের কাছে কয়েক ঘন্টা বেঁচে থাকা আমার জন্য পরম সৌভাগ্যর। আর আমি সেই সৌভাগ্যকে হাতছাড়া করিনি। আমি রায় আর আমার সাথে থাকুক আর না থাকুক, কিন্তু মৃত্যুর সময় যে সে যেন নিজেকে একা মনে না করে। তার শারীরিক কষ্ট হয়তো লাঘব করতে পারবো না, কিন্তু তার মানসিক যন্ত্রণা যেন শেষ করতে পারি। হাসরের মাঠে আল্লাহর কাছে তাকে নিয়ে যেন অনন্তকালের জন্য উপস্থিত হই। এক জীবনে কত স্বপ্নই তো পূরণ করা হয় না। আমার হাসির আড়ালে কিছু স্বপ্ন না হয় চাপাত পড়ে থাকুক। যারা সোহরাবের প্রতিটা কথা আজ মন্দ অনুভব করবেন, একমাত্র তারাই বুঝবেন তার ভেতরের অবস্থা। আর যারা অনুভব না করেই শুনে যাবেন, তারা বুঝবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। 2 দিন পার হয়ে গেছে। সোহরাব সারাক্ষণ রায়ের সেবা করছে, তার সাথে 1000টা কথা বলছে। আর যখনই দেখছে রায়ের চোখের কোনায় পানি জমে হয়েছে, ঠিক তখনই চোখের পানি মুছে দিয়েছে। রায়ের হাতের মুঠোয় শক্ত করে হাত রেখেছে। কিন্তু দিনকে দিন রায়ের অবস্থা খারাপ হতে লাগলো। এখন আর চোখ খুললেও খুব একটা তাকায় না। সোহরাব পাশে এসে কথা বললে কিছু সময়ের জন্য তাকিয়ে থাকে, তারপর আবার চোখ বন্ধ করে শুয়ে থাকে। দুপুরে সোহরাবের কথা শুনতে শুনতে রায় ঘুমিয়ে যায়, আর রাত 7টার দিকে রায়ের ঘুম ভাঙে। তবে স্বাভাবিক কারণে তার ঘুম ভাঙে না। পাশের চেয়ারে সোহরাবকে দেখতে পাই রায়। মানুষটা ঘুমিয়ে আছে, কিন্তু রায়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রায় সোহরাবকে ডাকতে চায়, কিন্তু ডাকতে পারে না। রায় চাদর শক্ত করে ধরে। রায়ের পুরো শরীর কাঁপতে থাকে। হঠাৎ ঘুমের মধ্যেই সোহরাবের কানে একটু ঘুমঘানির শব্দ আসে। সোহরাবের ঘুম হালকা হয়ে যায়। চোখ একটু খুলে রায়কে দেখার জন্য, কিন্তু পরক্ষণে লাফিয়ে উঠল সে। রায়ের কাছে ছুটে যায় সে। সোহরাব বুঝতে পারে না তার কি করা উচিত। সোহরাব রায়ের দিকে তাকিয়ে বলল, আমি আছি তো, আপনার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না, আপনি আবার ঠিক হয়ে যাবেন। আমি ডাক্তার ডাকতে যাচ্ছি, ডাক্তার খুব তাড়াতাড়ি চলে আসবে। সোহরাব রায়ের হাত ছেড়ে দৌড়ে চলে যায় বাইরে, কারণ ডাক্তারকে ডেকে আনতে হবে। সোহরাব বাইরে যে চিৎকার করে ডাক্তারকে ডাকতে থাকে। আবরার আর রায়ের ভাই বাইরেই বসেছিল। সোহরাবের চিৎকার করে ডাক্তারকে ডাকার কারণ তারা বুঝতে পারে না। আবরার দৌড়ে আইসিইউর ভেতরে চলে যায়। ভেতরে যেয়ে দেখে রায় ছটফট করছে। আবরার দৌড়ে ওর কাছে যায়।
আবরার কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে তোমার রাই? তোমার কথায় কষ্ট হচ্ছে। ডাক্তার চলে আসবে, একটু অপেক্ষা করো। ডাক্তার দ্রুত আইসিইউতে প্রবেশ করে, তারপর সবাইকে বাইরে বের করে দেয়। নার্স আইসিইউ এর দরজা বন্ধ করে দেয়। আবরা দরজার সামনেই ঠাস করে বসে পড়ে। একটু পরেই ডাক্তার দরজা খুলে বের হয়। আবরার উঠে দাঁড়ায়, তারপর ভয়ার্ত গলায় বলল, ডাক্তার, রায় ঠিক আছে তো? সব ঠিক করে দিয়েছেন তাই না? ডাক্তার মাথা নিচু করে বলল, উনি আর বেঁচে নেই মিস্টার আবরার। আমরা আপনাদের বলেছিলাম ওনার মস্তিষ্কে রক্ত জমাট হয়েছে। যে কোনো সময় রক্ত চলাচলের সমস্যা হতে পারে, আর দীর্ঘ সময় যাবৎ রক্ত চলাচল একবার বন্ধ হয়ে গেলে এই রোগীর হার্টবিট বন্ধ হয়ে যাবে। আবরা ডাক্তারকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। নার্স রায়ের অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে। রায়ের চোখ দুটো বন্ধ। আবরার ধীর পায়ে রায়ের কাছে এগিয়ে যায়। আবরা রায়ের পাশে বসেছে, তারপর আস্তে আস্তে ডাক দিয়ে বলল, এই রাই, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি খুব খারাপ তাই না? তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি নিজে কি ভালো ছিলাম বলো? আমি চাই তুমি সুখে থাকো। তুমি যা বলবে তাই আমি করব, কিন্তু তুমি একবার ফিরে তাকাও। রায় জোড়ু বস্তুর মতো শুয়ে থাকে। আবরার কথাগুলো রায়ের কানে পৌঁছায় না। আবরার হঠাৎ রায়ের দুই পা জুড়ে হাওমাও করে কেঁদে ওঠে। তারপর চিৎকার করতে করতে বলল, এই রাই, একটু কথা বলো, এভাবে চলে যাস না তুই। আমি পাগল হয়ে যাবো রাই, তোকে ছাড়া আমি বাঁচবো না। একটু বোঝার চেষ্টা কর, আমাকে তুই আর শাস্তি দিস না। তুই ভালো হয়ে যা, আমি চলে যাব তোর জীবন থেকে, অনেক দূরে চলে যাব। কিন্তু তুই চোখ খোলা একবার, তুই শুয়ে থাকিস না, ওঠ তুই। সৌরভের কোনো কথা বলে না, পাশে দাঁড়িয়ে থাকে পাথরের মতো। কিছু সময়ের মধ্যেই কান্নার রোল পড়ে যায় রায়কে ঘিরে। 30 বছর পর বিখ্যাত কথা সাহিত্যিক সৌরভ হোসেন তার হাতে থাকা বইটা বন্ধ করলেন। তার সামনে বসে আছে হাজারো যুবক যুবতী। সাংবাদিকরা নিজেদের ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু হাজারো মানুষের মাঝে কোনো শব্দ নেই। পুরো পরিবেশ নিস্তব্ধ, প্রত্যেকটা মানুষের চোখে পানি। বৃদ্ধ সৌরভ সকলের দিকে তাকিয়ে মুচকে এসে বললেন, আপনারা আমার কাছে একটা অনুরোধ করেছিলেন, শ্রাবণ আধারে তুমি দ্বিতীয় খণ্ড আমার মুখ থেকে শুনতে চেয়েছিলেন। আমি আমার তরুণ পাঠকদের হতাশ করলাম না, তাই আজ আপনাদের আশা পূরণ করেই দিলাম। সৌরভ এক বিখ্যাত কথা সাহিত্যিকের নাম। পুরো দেশের এমন একজন মানুষ নেই যে তার নাম শোনেনি। লেখককে নিয়ে মানুষের মনে হাজারো প্রশ্নের ভিড়, কিন্তু তিনি কারোর সাথে খুব একটা কথা বলেন না। তবে লেখক গত 2 দিন আগে তার ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন তিনি সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেবেন। তাই আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, উৎসুক জনতার মাঝে লেখক সৌরভ বসে আছেন, তাকে ঘিরে হাজারো মানুষ। লেখক একজন সাংবাদিককে প্রশ্ন করতে বললেন। সাংবাদিক হাসি মুখে বললেন, স্যার, সবাই বলে পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে। আপনার সফলতার পেছনে কার অবদান আছে? বৃদ্ধ সৌরভ সাংবাদিকের কথায় হাসলেন, তারপর বললেন, আমার সফলতার পেছনে একজন আছে, আমার একমাত্র পথ চলার সঙ্গী, আমার অন্ধকার জীবনের এক টুকরো আলো। স্যার, আপনার কিছুদিন আগের এই রায় চরিত্রটা সকলের মন কেটেছিল। এই চরিত্রটা কাল্পনিক নাকি বাস্তব? অনেকে বলে আপনি নাকি বিয়ে করেছিলেন, কিন্তু আপনার স্ত্রীর ব্যাপারে কখনো কাউকে কিছু বলেননি। অনেকে ধারণা রায় আপনার স্ত্রী, আবার অনেকে বলে শ্রাবণ আধারে তুমি গল্পের 2 নং খণ্ড আপনার জীবনের গল্প। কথাগুলো কতটা সত্য স্যার? লোকে যা বলে তা কিছু হলেও ঘটে। আর হ্যাঁ, আমি বিয়ে করেছিলাম, তবে সেটা ছিল এক লোক দেখানো অভিনয়, যেটা আজ 30 বছর ধরে অজানা রয়ে গেছে। আর সেই গল্পটা আমার ছোট জীবনের একটা অংশ, আর রায় চরিত্রটা আমার সেই অভিনয়ের একমাত্র কারণ, যা এখন আমার কাছে বাস্তব। আপনি দ্বিতীয় বিয়ে করেননি কেন? সৌরভ নিজের সাদা চুলে হাত বুলিয়ে বললেন, মানুষ জীবনে একবার জন্ম নেয়, মৃত্যু একবার। আর বিয়ের কথা বলছো? আমি কখনো বিয়েই করিনি, তবে একজনকে ভালোবেসেছিলাম, তাই দ্বিতীয়বার কাউকে নিয়ে ভাবার সময় হয়নি। তবে রায়ের সাথে মাত্র 2 দিনের এক মিথ্যে ভালোবাসার সংসার ছিল আমার, যেখানে স্ত্রী হিসেবে 2 দিনের জন্য এসেছিল সে বাঁচবে না জেনেও আমি তাকে স্ত্রী রূপে চেয়েছি, তবে সেটা শুধুই অভিনয়। আপনার কথা ঠিক বুঝতে পারছি না স্যার। একবার বলছেন বিয়ে করেছেন, আরেকবার বলছেন অভিনয় ছিল। আসল ঘটনা কি স্যার? আসল ঘটনা জানতে হলে 30 বছর আগে যেতে হবে। রায়ের যেদিন জ্ঞান ফিরে আসে তার কয়েক ঘন্টার আগের কথা। আমি হাসপাতালের ভেতরে হাঁটছিলাম,
হঠাৎ দুইজন ডাক্তারের কথা আমার কানে আসে। প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু যখনই আমি রায়ের নাম তাদের মুখে শুনতে পাই তখন লুকিয়ে তাদের কথা শুনতে থাকি। তারা বলছিল রায় বাঁচবে না। মস্তিষ্কে যে অংশ জুড়ে রক্ত জমাট হয়েছে ওই অংশের জন্য ওর রক্ত চলাচলে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। ওর মারা যাওয়ার চান্স 100 ভাগ। আমি সেদিন আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনেছিলাম। অতঃপর সিদ্ধান্ত নেই আমি তার শেষ পর্যন্ত থাকব। আমি ওই দিন ডাক্তারের পা জড়িয়ে ধরেছিলাম, তাদের সবটা খুলে বলি। অতঃপর রায়ের জ্ঞান ফেরার পর প্ল্যান মতো মিথ্যে কাজে নিয়ে আসা হয়। সেখানে কাগজপত্র সব মিথ্যে ছিল। আমি শুধু চেয়েছিলাম রায় যেন নিজেকে একা না ভাবে। আমি তার উপরে যাওয়ার যাত্রায় কোনো আক্ষেপ রাখতে চাইনি। তাতে সেদিন একটা ছোট নাটক করেছিলাম সবার সামনে, যেন কেউ মিথ্যা অধিকারের দোহাই দিয়ে ওর থেকে আমাকে দূরে রাখতে না পারে। আপনি তো জানতেন সে বাঁচবে না, তাহলে কেনই নাটক করলেন? শুধু কি বন্ধুত্ব নাকি ভালোবাসতেন তাকে? আমার তার প্রতি ভালোবাসা হয়েছিল কিনা জানি না, আমি আজও এর উত্তর পাইনি। তবে আমি তাকে যে সময় বিয়ে করেছিলাম ওই সময় আমাকে তার দরকার ছিল। তার হাতটা শক্ত করে ধরার জন্য তাকে আমার দরকার ছিল। আমি আছি এই কথাটা বলার জন্য আমাকে তার দরকার ছিল। জানেন, একটা মানুষ যখন মৃত্যুর পথযাত্রী হয় তখন তার প্রিয় মানুষের একটু ভরসা অনেক দরকার হয়, যে তাকে সাহস দিবে। কিন্তু দিন শেষে যার প্রিয় মানুষ থাকে না, একমাত্র তারাই জানে জীবন কত কষ্টের। শারীরিক কষ্ট আর মানসিক কষ্ট যখন এক হয়ে যায় তখন মানুষের জীবন জাহান্নামের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। রায় তার পরিবারের থেকে বিচ্ছেদ হওয়ার পর একেবারেই ভেঙে পড়েছিল। ওর কথায় বারবার তা প্রকাশ পেত। ঢাকা ছেড়ে চলে যাওয়ার একমাত্র কারণ তারাই ছিল। অন্যদিকে রায় নিজের পরিবার আর ভালোবাসার মানুষের কাছ থেকে বিশ্বাস একেবারেই হারিয়ে ফেলেছিল। তাই ওর জ্ঞান ফেরার পর তাদের দিকে ফিরে তাকায়নি। হয়তো বুকের ভেতর গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল তার। কিন্তু সে যখন আমার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়েছিল তখন কেন জানি না নিজেকে আটকাতে পারিনি। তাই তার সাথে মাত্র কয়েকদিনের এক অনিশ্চিত জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েই নেই। আর সে নিজেও হয়তো বুঝতে পেরেছিল যে তার হাতে সময় নেই, তাই হয়তো একটু স্বার্থপর হয়েছিল। নিজের পাশে হয়তো শেষ সময় কাউকে চেয়েছিল যে তাকে ছেড়ে যাবে না, তাই হয়তো বিয়ে করতে রাজি হয়েছিল আমাকে। যদি আপনাকে প্রশ্ন করা হয় আবরার আর আপনার মধ্যে কে বেশি রায়কে ভালোবাসে, তাহলে আপনার উত্তর কি হবে? অবশ্যই আবরার রায়কে বেশি ভালোবাসে। তার ভালোবাসা আকাশ ছোঁয়া, যেটা আমার ভালোবাসার কাছে তুচ্ছ। সাংবাদিক অবাক কণ্ঠে বলল, কিন্তু কেন স্যার? রায়ের সাথে মিথ্যে বিয়ে হওয়াটার পর আবরার ছোট ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। ফারহানের মুখ থেকে শুনেই আবরারের ভালোবাসায় আমি পরিমাপ করে ফেলি। রায়কে সবাই প্রথমে ভুল বুঝলেও আবরার কিন্তু ভুল বোঝেনি। এমনকি আবরার অনেক জায়গায় রায়কে খুঁজেছে, অনেকবার তার সাথে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু পারিনি। কিন্তু রনির সাথে যখন রায়কে এক ঘরে পাওয়া যায় ঠিক তখনই আবরারের মন ভেঙে যায়। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কেউ সহ্য করতে পারে না। আবরার নিজেও পারেনি। আবরারের জায়গায় যদি রায় থাকতো তাহলে সেও ভুল বুঝত। কিন্তু প্রকৃতি অর্থে তারা দুজনেই ষড়যন্ত্রের শিকার। তারপর থেকে আবরার হতাশায় ভুগত। একটা সময় তার মা বাবা মেয়ে দেখতে শুরু করে। তারা ভেবেছিল বিয়ে করালে হয়তো আবরার ঠিক হয়ে যাবে, কিন্তু আবরার রায়কে বলতে পারছিল না, তাই সে মেয়ে দেখতে নিষেধ করে। অতঃপর সাদি আমার আর রায়ের ছবি আবরারকে দেখায়। আবরারও রায়ের নামে মিথ্যা বলা শুরু করে। তারপর একদিন আমাকে আর রায়কে সে রাস্তায় দেখে ফেলে, হাত ধরে রাখা অবস্থায়। বড্ড মেরেছিল আমাকে ওই দিন আবরার, কিন্তু রায় তাকে যখন আঘাত করে তখন কিন্তু সে নিশ্চুপ ছিল। অতঃপর রাগ আর অভিমানে বিয়ের জন্য হ্যাঁ বলেই দেয় আবরার। তাই আর আবরারের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। রায় আবরারের বিয়ে মেনে নিতে না পেরে শহর ছাড়ে। অতঃপর রায়ের সত্যিই সবার সামনে আসে। আবরার সেই রাতে রায়কে খুঁজতে চলে যায়, কিন্তু খুঁজে পায় না। অতঃপর যখন জানতে পারে রায় আর বেঁচে নেই তখন এই মানুষটাই পাগল হয়ে চট্টগ্রামে ছুটে যায়। তারপর অন্য একটা লাশকে রায়ের লাশ ভেবে সহ্য করতে পারে না। খিঁচুনি শুরু হয়ে যায় তার, যাকে মেডিকেলের ভাষায় এপিলেসপি বলে। কতটুকু ভালোবাসলে ভালোবাসার মানুষের লাশ দেখে এপিলেসপি হয়, এটা তো সবার বোঝার কথা। রায় মারা যাওয়ার পর আমার তো এমন হয়নি। আমাকে তো কেউ কাঁদতে দেখেনি। নিজের মতো করে বেশ ভালো আছি। আবরারের মতো আমি ভালোবাসার পরীক্ষা দিইনি। আমি তার মতো ভালোবাসার মানুষকে অন্য বিছানায় দেখিনি, কিন্তু সে এগুলো দেখেছে।
সবাই যে যার জায়গা থেকে ঠিক ছিল। আর ভালোবাসার কথা যদি আসে তাহলে বলবো আমি রায়কে কখনো ভালোবাসিনি। আমি শুধু তাকে শেষ যাত্রার সঙ্গী দিয়েছি। আবরারের প্রতি তার এক আকাশ অভিমান ছিল। রায় চাইলেই সে সময় সব ভুলে যেতে পারত না। আমি চেয়েছিলাম সে যেন নিজেকে একা মনে না করে। তার ক্ষণিকের মিথ্যে ভালোবাসা দিয়ে তাকে বিদায় দিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে রায়কে কেন আমি প্রপোজ করেছিলাম? আমি তাকে প্রপোজ করিনি ওই দিন। আবরারের প্রতি তার ভালোবাসা যাচাই করেছি। আর রায়ের ভালোবাসায় একটুকু খাদ আমি পাইনি। যেই মানুষটা আমাকে রঙিন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, আমি তাকে কালো অন্ধকারে হারাতে দিতে চাইনি। আচ্ছা স্যার, রায়কে যদি আবার ফিরিয়ে আনা যেত তাহলে আপনি কি করতেন? সোহরাব কিছু সময় চুপ থেকে বলল, রায়কে যদি সামান্য কিছু সময়ের জন্য ফিরে আনতে পারতাম তাহলে আমার সবটা দিয়ে তাকে নিয়ে আসতাম। তবে সেটা আমার জন্য না, তাকে ফিরে নিয়ে আসতাম আবরারের জন্য, কারণ তার রায়কে খুব দরকার। সাংবাদিক অশ্রুসিক্ত নয়নে বলল, কেন স্যার? যে মানুষটা 30 বছর কথা বলে না, যে মানুষটা 30 বছর শিকল বন্দি জীবন পার করছে, যে মানুষটা এখন আর দিনের আলো দেখে না, সে মানুষটা 30 বছর যাবৎ পাগল রায়ের জন্য। রায় তার কাছেই ফিরে যাবে? আমার মতো ভেসে আসা একটা খড়কুটো রায়কে পাওয়ার যোগ্যতা রাখে না। তার মানে আবরার পাগল হয়ে গেছে? কিন্তু কিভাবে স্যার? বৃদ্ধ সোহরাব নিজের চোখের পানি মুছে বলল, রায় মারা যাওয়ার পর থেকে আবরারের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে সবাই। আস্তে আস্তে আবরার কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে ঘরে আটকে রাখতে শুরু করে। মানসিক ডাক্তার দেখেও লাভ হয় না। অতঃপর নিজের স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলে। আর সে কুকুরটার কি হলো, যাকে এত ভালোবাসত? আপনার সব থেকে প্রিয় জিনিসটা কারোর না কারোর কাছে তুচ্ছ। আপনি যেটা নিজের জীবনে থেকেও বেশি আগলে রাখেন, অন্য কেউ সেটা ছুঁড়ে ফেলে ডাস্টবিনে। ওই দিন অ্যাক্সিডেন্টে কুকুরটা থেতলে গেছে, তবু রায় তাকে নিজের সাথে আগলে ধরেছিল। আর অন্য লোকেরা কুকুরটাকে ছুঁড়ে ফেলেছিল রাস্তায়। একটা কুকুর ছিল, তাই তার দেহটা তেমন মূল্য ছিল না সবার কাছে। সাংবাদিক আবারও বললেন, আপনি কি সত্যি তাকে ভালোবাসেননি? দেখুন, কাউকে ভালোবাসার আগে যাচাই করা উচিত আপনি কারো প্রিয়জন নাকি প্রয়োজন। আমি যাকে ভালোবাসতাম সে কখনো আমার প্রিয়জন ভাবিনি আমাকে, কিন্তু সে আমার প্রিয়জন ছিল। অপরদিকে রায় আমার প্রিয়জন আর প্রয়োজন দুটোই ছিল। আমি জানি না প্রিয়জনের ব্যাখ্যা কি করে দিতে হয়, শুধু এতটুকু জানি আমি আজও ওই হাইওয়ের উপর দাঁড়িয়ে থাকি, আমি আজও বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকি, আমি আজও রজনীগন্ধার মালা কিনি, কিন্তু তাকে দেয়া হয় না। আমি আজও মনোজাতে তার জন্য কাঁদি, শুধু সে জানে না। আমি জানি না সে আমাকে প্রিয়জন ভেবেছে কি না, কিন্তু যখন আমাকে তার দরকার ছিল আমি তখন নিজের সবটা দিয়ে তার সাথে থেকেছি। তবু তাকে আমি ভালোবাসতে পারি না আবরারের মতো। আমি আবরারের মতো বুক পকেটে ভালোবাসার মানুষটাকে যত্নে আগলে রাখতে পারিনি। আমি তার জন্য ভারসাম্য হারাইনি, আমি শুধু প্রয়োজন হয়ে পাশে থেকেছি। অপরদিকে সময়ের সাথে আজ আমি আমার প্রথম প্রেমকে মনে করতে চাই না, কারণ সে বিশ্বাসঘাতক ছিল। আমি আফসোস করি না তাকে নিয়ে, উল্টো তার কথা মনে পড়লে হাসি, কারণ আমি বিশ্বাসঘাতক হারিয়েছি। আর রায়ের কথা মনে পড়লে আমি দীর্ঘ নিঃশ্বাস নেই, কারণ আমি একজন বন্ধু হারিয়েছি। বৃদ্ধ সোহরাব সকলের দিকে চেয়ে বললেন, জীবনে যদি কাউকে ভালোবাসো তাহলে তোমার ধ্বংস নিশ্চিত। অতিরিক্ত ভালোবাসা মানুষকে পাগল করে দেয়। কেউ প্রিয়জনকে ভালোবাসতে বাসতে পাগল হয়, কেউ তার বিরহে পাগল হয়। তাই অতিরিক্ত ভালোবেসো না। রাত ঘড়িতে 12টা। একটা হাইওয়ের উপর দাঁড়িয়ে আছে বৃদ্ধ সোহরাব, তার হাতে একটা সাদা গোলাপ, তার দৃষ্টি অদূরে। একটা দমকা হাওয়া সোহরাবের গায়ে এসে লাগতে সে বলল, আজ আপনার 30তম মৃত্যুবার্ষিকী রায়। আজকের দিনে আপনি চলে গিয়েছিলেন, কিন্তু আমাকে বেঁচে থাকার এই নির্মম অধ্যায়ে শিখিয়ে গেছেন। আজকেও আমি আপনার জন্য সাদা গোলাপ এনেছি। খুব ইচ্ছা আপনাকে দেখার। মাঝে মাঝে এখানে এসে আমি বসে থাকি, কেন যেন মনে হয় একটা কুকুরের সাথে আপনি আবার আসবেন। কিন্তু আমি নিরাশ হই। কোন এক নির্জন নিশীতে আবার ফিরে আসুন রায়। আপনার পরলোক গমন কাউকে সুখ দেয়নি। আপনার বাবা মারা গেছেন আপনার মৃত্যুর ঠিক 7 দিন পরে। আপনার আবরার ভালো নেই, আমি ভালো নেই। ষড়যন্ত্রকারী শাস্তি পেয়েছে, কিন্তু আপনি চলে গেছেন। কোন এক শ্রাবণে আবার ফিরে আসুন রায়। অন্ধকার রাতে খানবাড়ির একটা ঘর থেকে শিকলের ঝনঝন শব্দ শোনা যাচ্ছে। আলোকহীন ঘর থেকে বারান্দায় এসে দাঁড়ালো এক বৃদ্ধ। তার মাথায় জট হয়ে যাওয়া চুল,
লম্বা দাড়ি আর গোফে ঠোঁট, থুতনি সব ঢেকে গেছে। শরীরে বেশ ময়লা, গায়ে ময়লা জামা। রূপালী চাঁদের আলোয় লোকটার চোখ চকচক করে উঠল। লোকটার কেউ নয়, লোকটা আবরার। 30 বছরের ব্যবধানে আজ সে যুবক থেকে বৃদ্ধ, আজ সে শিকলে বন্দী এক বৃদ্ধ পাগল যার কোনো জ্ঞান নেই। আবরার তার ছেঁড়া শার্টের পকেট থেকে একটা পুরনো ছবি বের করল। ছবিটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে। আজ থেকে অনেক বছর আগে এক শ্যামকন্যার ডায়েরি থেকে ছবিটা চুরি করেছিল সে। শ্যামকন্যা আজ নেই, তবে তার ছিঁড়ে যাওয়া ছবিটা এখনও আবরার বুক পকেটে। আবরারের প্রায় মুছে যাওয়া ছবিটার দিকে তাকিয়ে থাকে, যার চোখ থেকে বিরামহীন অশ্রুকণা ঝরতে থাকে। মুখ থেকে বলতে চায় হাজারো না বলা কথা, কিন্তু অন্তরের গভীরে চাপা পড়ে যায় কথাগুলো। বৃদ্ধ আবরার শ্রাবণের এক অন্ধকার দিনে তার জীবনে আসা শ্যামকন্যার ছবিটা বুকে চেপে ধরে। বুকটা কেঁপে উঠতে থাকে তার। বৃদ্ধ আবরার বারান্দার মেঝেতে শুয়ে পড়ে ছবিটা বুকে নিয়ে। তারপর তাকিয়ে থাকে দূর আকাশের থাকা চাঁদের দিকে। জীবনে সবার কিছু পাওয়ার না পাওয়ার গল্প থাকে। আমরা সবাই সেই গল্পগুলো প্রকাশ করার ক্ষমতা রাখি না। আমরা দিন শেষে ভুলে যাই নিজের আপন সত্তাকে। যারা ভালোবাসে তারা দিন শেষে হয় দেবদাস, তারা দিন শেষে হয় বৃদ্ধ পাগল, তারা দিন শেষে হয়ে যায় বদ্ধ পাগল, তারা দিন শেষে হয়ে যায় জীবন্ত লাশ। তবু ভালোবাসাকে ভালোবাসি। আজকে সবাই প্লিজ কমেন্ট করবেন। আমি চাই আপনারা আপনাদের ভালো মন্দ অনুভূতিগুলো বলে যান। এটা আমার বিশেষ অনুরোধ। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করেছি, আমার পক্ষে যতটা সম্ভব ছিল। দেখা হবে পরবর্তী গল্পে। কণ্ঠে ছিলাম বরাবরের মতোই আমি ইফতি। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।